আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। গত ক্লাসে আমি তোমাদেরকে ক্রিস্টালয়েড এবং কলয়েড সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে কলয়েড সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। চলো শুরু করা যাক। কলয়েড কণা হলো সাধারণত সেই সকল কণা যাদের সাইজ হয় 2 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, এমনকি 200 ন্যানোমিটার পর্যন্তও চলে যেতে পারে, এবং যারা সাধারণত কোনো একটা বিস্তার মাধ্যমের মধ্যে নিজেদের বিস্তার ঘটায় এবং পরস্পর থেকে আলাদা থাকে, পরস্পর অভিকর্ষের প্রভাবে একত্রিত হয় না। এই একত্রিত না হওয়ার কারণ হলো তারা পরস্পর সাধারণত সমধর্মী চার্জ বিশিষ্ট হয়ে থাকে। আর আমরা জানি সমধর্মী চার্জ সমূহ পরস্পরকে বিকর্ষণ করে। এখন আমরা দেখব সাধারণত কলয়েডের প্রকারভেদ কি। সাধারণত কলয়েড 3 প্রকার: সল, জেল এবং ইমালশন। এখন সলকে যদি আমরা ভাগ করি আমরা পাই হাইড্রোসল, এয়ারোসল। যদি আমরা জেলকে ভাগ করি, জেলের মধ্যে আমরা পাই পনির, দই, এগুলোকে আমরা পাই এবং জেলি। আর ইমালশনকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যেমন পাই হলো দুধ। দুধ হলো পানিতে চর্বির ইমালশন এবং মাখন হলো চর্বিতে পানির ইমালশন। তো আসলে এই কলয়েড কণাগুলো মূলত কি করে? এদের মধ্যে যখন আমরা আলো ফেলি, আলোকরশ্মি ফেললে এরা আলোকরশ্মিকে বিচ্ছুরিত করে দেয়, অর্থাৎ স্ক্যাটার্ড করে দেয়। যেমন ধরো তুমি যদি দুধের এক প্রান্তে লাইট ফেলো তাহলে দেখবা অপর প্রান্তে একটা হাত দিলে বা আঙ্গুল দিলে সেই আঙ্গুলটা দেখা যাচ্ছে না। বা কুয়াশার মধ্যে যদি তুমি লাইট মারো তাহলে দেখা যাবে যে কুয়াশার অন্য প্রান্তে কি হচ্ছে সেই জিনিসগুলো তুমি ফিল করতে পারতেছো না। এটাই হলো কলয়েড। আর কলয়েড জাতীয় দ্রব্যগুলো বা কণাগুলো সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না, এবং সাধারণ যে মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপের মাধ্যমেও এটাকে দেখা যায় না। এখন আমাদেরকে জানতে হবে প্রকৃতিগতভাবে কলয়েড কি কি রয়েছে। চলো আমরা একটু দেখি বইয়ের মধ্য থেকে। বইয়ের মধ্যে রয়েছে প্রকৃতিগতভাবে কলয়েড হলো 2 ধরনের, একটা হলো দ্রাবক আকর্ষী আর একটা হলো দ্রাবক বিকর্ষী। এখন দ্রাবক আকর্ষী যে কলয়েড কণা রয়েছে তাদের স্থায়িত্বের কিছু কারণ রয়েছে, এবং যারা দ্রাবক বিকর্ষী তাদের স্থায়িত্বের কিছু কারণ রয়েছে। তো দ্রাবক আকর্ষী যারা কলয়েড তাদের উদাহরণের মধ্যে রয়েছে স্টার্চের সল, গাম, জিলেটিন এগুলো। এবং দ্রাবক বিকর্ষী যে কলয়েড রয়েছে তার মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: পেপটাইজেশন, রিডাকশন এবং অক্সিডেশনের উপর ভিত্তি করে আমরা দেখি পেপটাইজেশনের মধ্যে রয়েছে ফেরিক হাইড্রোক্সাইড সল, সিলভার ক্লোরাইড সল। এবং রিডাকশন যেই ফেজটা তার মধ্যে পাই ধাতু যেগুলো আছে ধাতুর সল। আমরা জানি ধাতু সমূহ তীব্র বিজারক। তো ধাতু যেমন গোল্ড, প্লাটিনাম এগুলো সল হলো রিডাকশনের মধ্যে পড়ে যায়। আর অক্সিডেশন বা জারণ আমরা জানি অধাতু সমূহ হলো জারক। তো সালফার সলটা হলো, সালফার যেহেতু একটা অধাতু, সালফার সলটা অক্সিডেশনের মধ্যে পড়ে। এখন এতে জানতে হবে স্থায়িত্বের কারণ কি। সাধারণত দ্রাবক আকর্ষী যেই কলয়েড তাদের স্থায়িত্বের কারণ 3টি: কলয়েড কণার ব্রাউনীয় মুভমেন্ট বা ব্রাউনীয় গতি, কলয়েড কণার একই চার্জের উপস্থিতি, যেহেতু আমরা জানি পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে, সেই কারণে একই চার্জের উপস্থিতির কারণে এটা স্থায়িত্ব বেশি হয়। আর যেটা হলো 3 নাম্বার, কলয়েড কণাসমূহের দ্রাবকায়ন। আমরা এখানে বলছি দ্রাবক আকর্ষী, তাহলে দ্রাবক আকর্ষণ যেহেতু করবে তাহলে তার দ্রাবকায়ন হবে। এই দ্রাবকায়নের কারণে এর স্থায়িত্বের একটা কারণ। আর দ্রাবক বিকর্ষী যেটা, তার 2টা কারণ রয়েছে, একটা হলো কলয়েড কণার ব্রাউনীয় গতি এবং কলয়েড কণার একই চার্জের উপস্থিতি। তাহলে এই 2টা বৈশিষ্ট্য 2 জায়গাতে কমন। আর একটা বৈশিষ্ট্য দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে বেশি রয়েছে। তো মূলত এই 2টার মধ্যে স্থায়িত্বের ক্ষেত্রে আমরা চিন্তা করব দ্রাবক আকর্ষী যে কলয়েড তার স্থায়িত্ব বেশি হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। বাকি ক্লাসে আমরা অন্য যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।